গণভোটের প্রসঙ্গ নিয়ে যেহেতু একটি নতুন কমিটি হয়েছে সংসদে সংবিধান সংশোধনের জন্য উদ্দেশ্যে বিশেষ কমিটি, এর মধ্যে বিরোধী দল সেটি প্রত্যাখ্যান করেছে এবং তারা ওয়াকআউটও করেছে। পাশাপাশি তারা ঘোষণা দিয়েছে সংসদের ভেতরে বাইরে আন্দোলন চলবে। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে, যদিও এর আগেও তিনি মন্তব্য করেছেন। এটি কি আসলে এক ধরনের প্রতারণাই তার বক্তব্য, সেটি কি খুব একটা মিথ্যা? আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি আমার সমালোচক যে কয়েকটা কথা বলছে এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কিছু যেগুলো উনি কথা তুলেছেন সেগুলো একটু উত্তর দিতে চাই। সেটা হচ্ছে উনি প্রথমে বলেছেন মজার পলিটিক্স, আসলে মজার পলিটিক্স। বাট আমি একটা জিনিস খুব পজিটিভলি দেখতেছি যে আগের তুলনায়, অতীতের রাজনীতির তুলনায় ব্লেম গেমটা এখন খুব কম। একটা বিরোধী দল যে জায়গাতে আছে অতীতের তুলনায় আমার মনে হয় রাজনীতিটা অনেক স্পষ্ট, স্বচ্ছ। এবং কালচারের ব্যাপারটা যেটা বলেছেন যে এই 17 বছরে আমাদের সমাজের যে বুননটা, যে কালচারটা যেভাবে গড়ে উঠেছে, ধরেন আমরা আগে অটো পাশে খুব অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তো এখন সেই জায়গাটা থেকে আমরা সবসময় চেঞ্জ হলেই আমরা সেটার একটা প্রতিক্রিয়া দেখাই। তো যেহেতু নতুন সরকার, নতুন পলিসি এবং সেই স্বৈরতান্ত্রিক আচরণ নাই গণতান্ত্রিক দেশে আবার ফিরে এসছি, তো সেই জায়গাতে ডেফিনেটলি দ্য চেঞ্জেস উইল বি দেয়ার। এবং এই 17 বছর যারা ছোটবেলার থেকে বড় হয়েছে, পরিপক্ক বয়সে এসেছে, যারা যা দেখে বড় হয়েছে, যে রাজনীতি দেখে বড় হয়েছে, আসলে এটা কোনো রাজনীতি নয়, এখন রাজনীতির ধারায় ফিরে এসছে, ফিরে যাচ্ছে এবং আশা করি সুষ্ঠু রাজনীতির দিকে যাবে। আরেকটা কথা বলেছেন যে চেষ্টাটা অনন্তকাল থাকবে। আসলে চেষ্টাটা অনন্তকাল থাকবে, থাকতেই হবে। তার কারণটা হচ্ছে যে অপরাধ অনন্তকাল আছে, ছিল, থাকবে। সেই অপরাধ যতদিন থাকবে অতদিন চেষ্টা থাকবে। এই অপরাধ, তিনি আরেকটি মন্তব্য করেছেন, শস্যের মধ্যে যদি ভূত থাকে, দেখেন সেটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে। উনি মনে করতে পারে যে শস্যের মধ্যে উমুকে ভূত আছে, বা উনি মনে করতে পারে যে কে ভূত জানি না, তবে শস্যে ভূত আছে। কিন্তু সেটা হচ্ছে, সেটা সময়ের প্রেক্ষাপটে হয়তো বা বের হবে যে শস্যে আদৌ কি ভূত আছে কিনা, নাকি যাকে উনি শস্যের ভূত মনে করছেন যে উনি আসলে মেন চাবিকাঠি ছিলেন, যিনি আসলে পরবর্তীতে হয়তো বা যদি সফলতার দিকে যায় বা আরো উন্নতির দিকে যায়, সেটার জন্য হয়তো বা উনি তখন প্রাইজও পেতে পারেন। আর একটা কথা যেটা আমার সমালোচক ভাই বললেন যে আমি গড় আয় $3020, কথাটা কিন্তু সত্য। মানে $3020 আপনার মাথাতেও $3020, আমার মাথাতেও $3020, কিন্তু আসলে ওইটা ওই যে সবারটা মিলে যেটা হচ্ছে এটা ঠিক। এবং অতীতে আমরা দেখেছি যে এরকম একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল, ওখানে আমি একটা টক শোতে বলেছিলাম যে এইটাই যদি গড় আয় হয় তাহলে আমার টাকাটা কোথায়। এখন কথাটা হলো যে কথা সত্য, এখন অতীতের ধারাবাহিকতার চেঞ্জেস আনতে গেলে আরও কিছু সময়ের দরকার। হ্যাঁ, এখন জিডিপি আয় $3020 আছে, কিন্তু আপনার কাছে আমার কাছে নেই, এবং আমাদের চেয়েও যারা আরও নিচু ইয়েতে আয় ইনকাম আছে তাদের কাছেও নেই। কিন্তু এইটা সমপর্যায়ে আসতে বা কাছাকাছি পর্যায়ে আসতে এটার দেশের যে ইকোনমিক পলিসিটা নিতে হবে, নিয়ে যেটার কার্যক্রম শুরু করতে হবে এই ভঙ্গুর অবস্থার থেকে নিয়ে, সেটার জন্য অবশ্যই কিছু সময় লাগবে। এটা বলবো না যে 6 মাসের সরকার, বলবো না যে এটার হতে 5 বছরও লাগতে পারে, 10 বছর লাগতে পারে, বিকজ ইট ইজ এ লং টার্ম ইকোনমিক পলিসি। এটা স্বল্প মেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী। এটা আজকে বললে 1 মাস পরে হয়ে যাবে না, এটা নিতে সময় লাগবে। বাট এটার সদিচ্ছা, সৎ চেষ্টা আছে, থাকবে, এবং বিএনপি এদিকেই এগিয়ে যাবে, এটাই করবে। কারণ দেখেন যে আমাদের রিজার্ভে যদি দেখেন, আমাদের রিজার্ভে এখন আমাদের বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অনুযায়ী যদি ধরি, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি $36.5 বিলিয়ন আছে। আর IMF এর প্রক্রিয়া যদি গুনি, তাহলে সেখানে আমাদের প্রায় $31 বিলিয়ন আছে। এর মধ্যে আমরা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে আমরা $1.48 বিলিয়ন পরিশোধ করার পরও $31 বিলিয়ন আছে, যেটা আমাদেরকে দেখায় যে আমাদের ইকোনমি ইজ ভেরি মাচ স্থিতিশীল। ঠিক আছে, এখনো এটার মধ্যে কোনো ওইরকম নাই বা ফলস ডাটাবেস দিয়ে আমাদের করতে হচ্ছে না। আমরা একটা স্থিতিশীল ইকোনমিক পর্যায়ে আছি, এবং এইখান থেকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটাই বিভিন্ন পলিসি আকারে নিয়ে করবে। এখন আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে জুলাই সনদ, উনি সম্ভবত ইঙ্গিত করে বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা।
গণভোট ইঙ্গিত মানা না। হচ্ছে না। সরাসরি বলছেন তো? আচ্ছা, সরাসরি বলছেন, আচ্ছা ঠিক আছে। না, এখন কথা হলো দেখেন যে গণভোট মানা হচ্ছে না তা না, গণভোটের যে রায় আসছে সেই রায় মানবেই, এবং গণভোটের যেই প্রশ্নগুলি সেগুলো একটা বাদে সবগুলি তো আপনার জুলাই চার্টারে ছিল, এবং জুলাই চার্টারে বিএনপি তো মনে হয়, আমার যতটুকু মনে পড়ে যে আপনার কত 826টার মধ্যে 775টায় এগ্রি করেছে, 51টায় আপনার দ্বিমত পোষণ করেছে, আর 7-8টায় ডিসেন্টিং দিয়েছে, এবং বিএনপি সেই জায়গাতেই আছে। এবং জুলাই চার্টারের কোনো একটা জায়গায় অংশে আছে যে যেই দল ক্ষমতায় যাবে সে তার মতো করে জুলাই সেটি হচ্ছে চার্টার অপরাপর, মানে ওই যে হ্যাঁ জুলাই চার্টারে আছে গণভোটের কথা বলছে। অপরাপর ইমপ্লিমেন্ট করবেন। এখন গণভোটের বেলায় যেটা হয়েছে দেখেন, গণভোটের ওনারা প্রায় কথা তুলে থাকছেন যে শপথের ব্যাপারটা আছে। এখন আলটিমেটলি এটা অন্য দিকটায় চলে যায়, যে জুরিসপ্রুডেন্সিয়াল ইস্যুতে চলে যায়। আপনার কনস্টিটিউশন আছে কি না, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কনস্টিটিউটেড পাওয়ার, এই সব জায়গা থেকে দেখতে গেলে আপনার ওই শপথটা আসলে কনস্টিটিউশনালি আপনার গ্রহণযোগ্য হয় না। কিন্তু এর মানে এই না যে বিএনপি জুলাই চার্টার মানবে না বা গণভোটকে উপেক্ষা করছে। আপনি দেখেন এই যে এখন এই যে সংসদে কনস্টিটিউশন রিফর্ম কমিটি করলো, বিরোধী দল ওয়াকআউট করলো, এখন ওনারা বলছেন কি যে সরকার বলছে এটা কনস্টিটিউশন রিফর্ম করা হবে, আর ওনারা বলছেন রিফর্ম না, ওনারা কি বলছেন সংস্কার, মানে ওনারাই আসলে রিফর্মের কথা বলছেন, সংস্কার, হ্যাঁ সংস্কার। আর বিএনপি বলছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন আর কি। সংশোধন। তো আপনি সংশোধন না করলে সংস্কার হবে কিভাবে, আর সংস্কারের প্রক্রিয়ায় না ধরলে জি, আপনি আমরা সংশোধন একটু- করবেন কিভাবে? জি, এটা আমি হচ্ছে সেই বড় আলোচনা একটু